ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। 7:30 লাগাইছি সিরিয়ালে। দুটা স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। এখন যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পেই মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে দূরপাল্লার চালক। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। খালের গলা টিপে মারছে ওয়াসাও। অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি। আশ্রয় প্রশ্রয়দাতাদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। এবং ছুটির দিনে সকাল থেকেই জমজমাট ঈদ কেনাকাটা। বিপণী বিতানে ক্রেতার ভিড়। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক ও জুতা। দিনভর ভালো বিক্রির আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আক্রমণ অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। সৌদি আরবে তেলের খনি লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে পাল্টা আক্রমণ না চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে আজ রাতে ইরানে এযাবৎকালের ভয়াবহ বোমাবর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরেও ড্রোন হামলা হয়েছে। জর্ডানের আকাবা শহরের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান সেখানে পাল্টা আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গত কয়েকদিন হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন পেজেশকিয়ান। এদিকে ইরানের আক্রমণের জবাবে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের বিমানবন্দর মেহরাবাদে নতুন করে হামলা চালানো হয়েছে। তেহরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে চলছে বোমাবর্ষণ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই। নেতৃত্বের 2 ধাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন তারা 3য় স্তরের নেতৃত্বে নেমে এসেছে। তাদের বিমান বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এযাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছে ওয়াশিংটন। আমাদের সবচেয়ে বড় বোমা অভিযান হবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর সর্বাধিক ক্ষতি করার পরিকল্পনা করছি। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পে মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ অনেকে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরবরাহে ঘাটতি নেই। আইন মেনে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছেন তারা। রাজধানীর বিজয় সরণি থেকে আসাদ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা সারি। ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল। পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে সরকার। জ্বালানি সংগ্রহের সময় চালক পাম্প কর্মীদের সঙ্গে হচ্ছে বাকবিতণ্ডাও। তবে আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছে পাম্পগুলো।
এখনো পাম্পে যাইতে পারি নাই। ওনারা শুনছি যে আপনার 12 লিটার বা 1500 টাকার তেল দিচ্ছে। যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে, কারণ প্রতিদিনে তো সবারই তো প্রয়োজন। রোদ্রের মধ্যে 1 ঘন্টা হয়েছে লাইন ধরে আসলাম। সংকট হবে না না হবে এটা এই দেশে বলা যায় না, কারণ এই দেশে হুজুগে বাঙালি। এদিকে বিক্রির সীমার কারণে দূরপাল্লার চালক যেমন চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, তেমনি সরকারি হিসাবের জ্বালানি পেতেও সময় লাগছে কয়েক ঘন্টা। দুটো স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। রাজধানীর শাহবাগ, পরিবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকায় ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের ভিড় সংলগ্ন সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। গেছিলাম, ওখানে প্রচুর সিরিয়াল। আপনি ওই সিরিয়ালটা মনে করেন আপনার ওই জিও মাছ আছে ওই বন্ধু আসছে। এই লাইন হচ্ছে আপনার সেই সকাল 7টা থেকেই, মানুষ তারও আগ থেকে আসতেছে, কিন্তু লাইন কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। এদিকে ঢাকার বাইরেও পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। কোনো পাম্পে সীমিত করা হয়েছে বিক্রি, আবার জ্বালানি সংকটে বন্ধ করা হয়েছে অনেক পাম্প। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে, গাড়ি জাহাজও আসতেছে ইনশাআল্লাহ। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। 7টা থেকে অপেক্ষা করে এত করে পেলাম, মোটামুটি 500 টাকা দিয়েছে। ওনারা তো বলছে ওনাদের স্টক শেষ, সারা রাত ওনারা তেল দিয়েছে, এখন সেটাও অবিশ্বাস করবো কিভাবে? ব্যারেলগুলো তো 9000 লিটার করে তেল, 3 দিনে কি মানুষ কি সবগুলা পুরো ট্যাঙ্কি খালি করে ফেলছে? ওভারলোড করে মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে, এটা বলার বাইরে। সংকটকে পুঁজি করে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি। দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন, যাচ্ছি তার কাছে। দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্কের কারণে অনেকেই জ্বালানি তেল সংগ্রহের জন্য পাম্পগুলোতে ভিড় করছেন সকাল থেকেই। এই সকাল থেকে এই ভিড়ের কারণে দেখা গেছে অনেক তীব্র যানজট তৈরি হচ্ছে বিভিন্ন পাম্প এলাকাতে, এবং একই সঙ্গে এই ভিড় করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে তেল যারা সংগ্রহ করতে আসছেন তাদের সঙ্গে পাম্প মালিকদের সঙ্গে বাকবিতণ্ডারও সৃষ্টি হচ্ছে। অন্যদিকে কৃত্রিম সংকট এড়ানোর জন্য দেশে যেহেতু জ্বালানি তেলের সংকট নেই, সেক্ষেত্রে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ছে জ্বালানি তেল সংগ্রহের জন্য, তখন কৃত্রিম সংকট এড়ানোর জন্য সরকার রেশনিং সিস্টেম চালু করেছে গতকাল শুক্রবার থেকেই। সেই রেশনিং সিস্টেমের মাধ্যমে বিভিন্ন যানবাহনের জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেলের পরিমাণ। সেই পরিমাণ মতোই সবাইকে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। পাম্পগুলোতে সরকারের নির্দেশনা মেনে জ্বালানি তেল দেওয়া হচ্ছে মোটরসাইকেল, গাড়ি বা দূরপাল্লার গাড়িগুলোকে। সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে চালকরা একটু বেশি পরিমাণ জ্বালানি তেল চাইছেন এবং তাদের চাহিদার কথা বলছেন। অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তিগত গাড়ির মালিকরা তারা ঢাকা থেকে দূর দূরান্তে যাওয়ার কথা বলছেন এবং বাড়তি পরিমাণ জ্বালানি তেল দাবি করছেন, কিন্তু যখন পাম্প মালিকরা সেটি দিচ্ছেন না বা পাম্পের কর্মীরা সেটি দিচ্ছেন না, তখন তাদের সঙ্গে বাকবিতণ্ডার মতো ঘটনা আমরা সকাল থেকে ঘটতে দেখেছি। এছাড়া পাম্প এলাকা থেকে অন্তত 5-6 কিলোমিটার পর্যন্ত দূরত্বে দেখা যায় যে গাড়ির সারি রয়েছে, যে সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই তারা কিন্তু জ্বালানি তেল সংগ্রহ করছেন। এই জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে অনেকে অভিযোগ করছেন যে দূর দূরান্ত থেকে পাম্পগুলোতে এসে তারা যে তেল পুড়িয়ে আসছেন গাড়ির, সেই তেলটুকু তাদের লস হচ্ছে। সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ যদি জ্বালানি তেল তাদেরকে দেওয়া হয়, তাহলে প্রতিদিনই তাদেরকে জ্বালানি তেল সংগ্রহ করার প্রয়োজন পড়বে না। এতে করে অপচয় কমবে এবং এই যে কৃত্রিম সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করার জন্য সরকার রেশনিং সিস্টেম চালু করেছে এবং এটি খুব শক্তভাবে কার্যকর করার জন্য সরকার থেকে তদারকি করা হচ্ছে। এই ছিল রাজধানীর আসাদ গেট থেকে আমার কাছে সর্বশেষ। আসাদ গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। যাচ্ছি পরের সংবাদে। সময় সংবাদ আরও থাকছে। শিশু প্রহরে চলছে জমজমাট পাপেট শো। গল্প বলার আসরে উচ্ছ্বসিত শিশুরা, খুদে পাঠকদের পদচারণায় মুখর ছুটির দিনের অমর একুশে বইমেলা। সংসদে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি সরকার। গুলশানে দলীয় এমপিদের কর্মশালার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা পূরণে দেয়া হচ্ছে প্রশিক্ষণ, আর প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
ত্রয়োদশ সংসদে বিজয়ী 296 সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন। আর বিএনপি থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 146 এমপি। সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালার শেষ দিনে অংশ নেয় ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এমপিরা। সকল মাননীয় সংসদ সদস্য প্রশিক্ষণের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় বিএনপি সরকার। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এই রকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি। বিএনপি একটি কার্যকর সংসদ উপহার দিতে চায় উল্লেখ করে নতুন এমপিরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর তথ্যমন্ত্রী জানান, রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন। আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিকেলে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে বিএনপির বিশেষ এই কর্মশালা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অবৈধ খাল দখলদার ও আশ্রয় প্রশ্রয়দাতাদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুতই ই-হেলথ কার্ড চালু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এদিকে ঈদকে কেন্দ্র করে অবৈধ মজুত বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রীরা। বিএনপি সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যেই সরেজমিনে মাঠ পর্যায়ে তদারকিতে যাচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমস্যা ও সমাধানে নিচ্ছেন নানা পরামর্শ। শনিবার সকালে রাজধানীর মান্ডায় শাপলা সিটিতে খাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অবৈধ দখলদারদের দেন কড়া হুঁশিয়ারি। দখলদারদেরকেও আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। অবৈধ দখলদার তারা তো দখলদার, সুতরাং দখলদারদেরকে উচ্ছেদ করা এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই ব্যাপারে আমরা তো সরকারও এই ব্যাপারে সচেতন, আমরাও এই ব্যাপারে সচেতন এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কেউ আশ্রয় প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে। সুতরাং দখলদারদের কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ। রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পিপিআরসি আয়োজিত সংলাপে অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত। বলেন, সরকার ই-হেলথ কার্ড নিয়ে কাজ শুরু করেছে। প্রাইমারি স্বাস্থ্যসেবা আরো সার্বজনীন করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। দালালদের দৌরাত্ম্য বন্ধ ও চিকিৎসকদের অফিস নিশ্চিত করাও সরকারের লক্ষ্য। মানুষের হাসপাতালে যাওয়া নিয়ে বা চিকিৎসা নিয়ে মূল সমস্যা 2-3টা, যেটা আমারও সমস্যা, আপনাদেরও হবে। ওখানে গেলে আমাদের যারা থাকার কথা তাদেরকে রোগীরা পান না। এদিকে নিজ নির্বাচনী এলাকায় বাজার তদারকিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে সরকার। আমরা এটাই নিশ্চিত করতে এসেছি যে সরবরাহ ঠিক আছে কিনা, বাজার স্থিতিশীল আছে কিনা। আসন্ন এই রোজার মাসে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এই মশলার আড়ত এবং এই পাইকারি বাজার, সেখান থেকে সরবরাহ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং কেউ কি অবৈধভাবে কোনো মজুতদারি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো মনিটরিং করার জন্য আমরা ওনাদের সাথে এসেছি। এছাড়া গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে হারালো 2-1 গোলে। FA কাপে উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল। মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত বাতিল হয়েছে 286টি ফ্লাইট। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ফ্লাইট বাতিলের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলেও সহায়তা দেবে সরকার। সকালে সিলেটে মন্ত্রী আরও জানান, প্রবাসীদের সহায়তায় খোলা হয়েছে হটলাইন।
অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে জমে উঠতে শুরু করেছে বিপণী বিতানগুলো। ঈদ কেনাকাটার খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। ফারুক, পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র 2 সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যে কিন্তু চাঁদপুরের যে বিপণী বিতানগুলো আছে ঈদের কেনাকাটার জন্য সেই বিপণী বিতানগুলো অনেকটা জমে উঠেছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সবচেয়ে বড় যে শপিং কমপ্লেক্স অর্থাৎ রেলওয়ে হকার্স মার্কেট, সেখানে আছি, যেখানে স্বল্প আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত সবার একটা কেনাকাটার একটা আস্থার জায়গা। সেই বাজারটিতে আছি যেখানে অন্তত 1000 থেকে 1200 দোকান আছে, যে বেশিরভাগে যেখানে এই কাপড়, বিশেষ করে যে ঈদের যে পণ্য সামগ্রী আছে সেই সামগ্রীগুলো মূলত এই বাজারটিতে বেচা কেনা হয়ে থাকে। এবং বিক্রেতারা যেটা জানিয়েছে যে আসলে ঈদের যেই সময়টি এখনো বাকি আছে এর মধ্যে কিন্তু তাদের দোকানগুলো বেশ জমে উঠেছে। এবং আমরা বলতে পারি যে এই বাজারটি চাঁদপুর শহরে একবারে জিরো পয়েন্ট যেটি আছে সেই এলাকাটিতে আছে। এবং এখানে এই যে বিভিন্ন পণ্য সামগ্রীর যে দোকানগুলো আছে সেখানে বলা যেতে পারে যে এখন হরদমসে বেচা কিনা হচ্ছে। ক্রেতারা বেশ সন্তুষ্ট, কারণ এই বাজারটিতে অনেকটা সুলভ মূল্যে কিন্তু পণ্য সামগ্রী মিলে। বিশেষ শিশুদের যেমন পোশাক মিলে একের সঙ্গে কিন্তু বড়দের পাঞ্জাবি থেকে শুরু করে নারীদের 3 পিস সবকিছু মিলে। তাছাড়া কসমেটিক্সের দোকান তো আছেই, সেখানে কিন্তু বিভিন্ন প্রসাধনীয় বিক্রি হচ্ছে। এবং প্রসাধনী দোকানগুলো তো বলা যেতে পারে যে একটা ভিড় বাট্টা আমরা দেখাতে পারি, এবং সেখানে কিন্তু ক্রেতারা ভিড় করছেন। আমরা বলতে পারি যে এই যে চাঁদপুরের যে ঈদের যে কেনাকাটা, এটি বলা যেতে পারে যে এই শহরের যে প্রাণকেন্দ্র আছে হকার্স মার্কেটটাকে কেন্দ্র করে যেমনটি বেচা কিনা হচ্ছে, তার আশেপাশে কিন্তু বেশ কিছু বড় বড় বিপণী বিতান আছে যেখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। তা আমরা বলতে পারি যে আসলে ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত বছরের চাইতে কিন্তু আকার প্রকার ভেদে কিন্তু বিভিন্ন যে পোশাক বা অন্যান্য সামগ্রীগুলো আছে 500 থেকে 700 টাকা দরে বেড়েছে। কিন্তু তারপরেও কিন্তু ক্রেতারা যেহেতু সামনে ঈদ উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে তাদের এগুলো ক্রয় করতে হবে। দাম বেশি হলেও এখনো কিন্তু মানুষ সেগুলো কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে ঈদে কেনাকাটা নিয়ে সব শেষ। চাঁদপুর থেকে ফারুক আহমদ জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। নতুন বইয়ের ঘ্রাণ আর লেখক পাঠকের মিলন মেলায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। ছুটির দিনে অমর একুশে বইমেলায় শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শোতে শিশুদের কলকাকুলিতে মুখর হয়ে ওঠে বইমেলা। অমর একুশে বইমেলায় শিশুদের আগ্রহের কেন্দ্রে থাকে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন শনিবার বেলা 11টায় মেলার গেট খুলে দেওয়া হয়, আর প্রথম দিকেই শুরু হয় শিশু প্রহর। শিশুদের সবচেয়ে আগ্রহের আয়োজন পাপেট শো। গল্পের আসরে বাবা মায়ের হাত ধরে আসা ছোট ছোট সোনামণিদের কলকাকলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমার সিসিমপুর পাপেট শো দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর বই কিনতে এসেছিলাম, এখানে বই খুঁজতে এসেছি। প্রত্যেক বছর ওয়েট করি বইমেলার জন্য, তো প্রত্যেক বছর আমি হরর অনেক বেশি কিনি। বাচ্চাদের নিয়ে আসছি বইমেলার এই সিসিমপুর এটা দেখার জন্য। নির্বাচন ও রমজানের ভিন্ন বাস্তবতায় এবার বইমেলা শুরু হওয়ায় পাঠক সমাগম কম হওয়ার শঙ্কা কাটছেই না লেখক ও প্রকাশকদের। অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক অনেকটাই কম। গতকালকে একটু রাশ হয়েছিল, বাট আজকে খুব একটা সাড়া পাচ্ছি না। লেখকরা বলছেন বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বইয়ের চেয়ে রহস্যের উপন্যাসের প্রতি ঝোঁক বেশি বর্তমান প্রজন্মের। এই সায়েন্স ফিকশন বিষয়ে কিন্তু একটা আলাদা পাঠক শ্রেণী আছে। আমার এই পর্যন্ত 15টা বই আছে, এর মধ্যে 9টা সায়েন্স ফিকশন। পাঠকরা সাধারণত গল্প, উপন্যাস এ ধরনের বই পছন্দ করে। মেলা প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এফএ কাপের খবর। কোয়ার্টার ফাইনালে উঠে গেল লিভারপুল। পঞ্চম রাউন্ডের ম্যাচে উলভারহ্যাম্পটনকে 3-1 গোলে হারালো অলরেড। মলিনেক্স স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ, কিন্তু বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোরশিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই আবারও দৃশ্যপটে অলরেড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ করবে না ইরান। রাতে ভয়াবহ হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রে। সকাল 7:30 লাগাইছি সিরিয়ালে। এখন যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। জ্বালানির মজুত নিয়ে শঙ্কায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। বাড়তি চাহিদায় অনেক পাম্পে মিলছে না তেল। সীমা বেঁধে দেয়ায় বিপাকে দূরপাল্লার চালক। এবং জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মামুন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।